তো নমস্কার। আমরা আজকে মডার্ন ইন্ডিয়া 1707 থেকে 1950 এই সময়টাকে, যেহেতু আমরা যে বইগুলো পড়ি সেখানে এই সময়টাকে ধরা হয় মডার্ন ইন্ডিয়া হিসেবে। 1707 মানে কি? মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু। তারপর থেকে ভারতের রাজনীতি, ভারতের সমস্ত কিছু বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। তো আমরা রাজনৈতিক দিকটা আর সামাজিক দিকটা এই হিসেবে জিনিসটাকে পড়ব। কিরম ভাবে? রিজিনাল কিংডমস, মুঘল সাম্রাজ্যের ডিসইন্টিগ্রেশন বা ভেঙে যাওয়ার পর বা পতন হওয়ার পর, মারাঠা, তারপরে হায়দ্রাবাদ নিজাম, আওয়াধে সাদাত খান, বেঙ্গলে মুর্শিদ কুলি খান, আর তার মধ্যে ব্যবসায়ী হিসেবে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এই দুই দল এসে কিভাবে ভারতীয় রাজনীতিতে যেটাকে বলে ইন্টারফেয়ারেন্স বা মেডলিং শুরু করলো এবং তারা কিভাবে পাপেট গভর্নমেন্ট বা এই সমস্ত শুরু করলো, এটা একটা আলাদা পার্ট। এবং ব্রিটিশরা এই সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে থাকলেও বিভিন্ন যুদ্ধ, স্ট্র্যাটেজি ইত্যাদির মাধ্যমে টিল 1857 অব্দি এইগুলো কিভাবে চালিয়েছে। কেন কি 1857 মানেটা কি? সিপাহী বিদ্রোহ। তারপরে এই রাজত্বগুলোর অস্তিত্ব আর ছিল না। হয় তারা কোনো সন্ধির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করেছে, বা ব্রিটিশ সাম্রাজ্যের স্থানগুলোকে দখল করেছে কোনো না কোনো অজুহাত, যুদ্ধ, বাহানা। তো এই 1857 অব্দি এইটা হচ্ছে পলিটিক্যাল চেহারা। কিন্তু আমরা যদি সোশিও রিলিজিয়াস মুভমেন্টস এর দিকে যাই, সোশিও রিলিজিয়াস ব্যাপারগুলো যদি আমরা দেখতে যাই, রেনেসাঁস বা নবজাগরণ ভারতীয় সমাজের, যেটা রাজা রামমোহন রায়ের আমল থেকে শুরু হলো, যেমন সোশিও রিলিজিয়াস মুভমেন্টস এর মধ্যে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা, আমরা রাজনৈতিক সংগঠনগুলোর নাম বলছি না, বিধবা বিবাহ, তারপরে কি বলে আর্য সমাজ, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, প্রার্থনা সভা, সত্য সাধক সোসাইটি, হ্যাঁ, তো তারপরে এডুকেশনাল রিফর্ম যেগুলো ছিল, ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা, হ্যাঁ, কলকাতায়, বা এই ধরনের, মানে ওটা তো মহারাষ্ট্রে হয়েছিল। তো ওই ধরনের যে জিনিসগুলো, ওটা কিন্তু 1857 অব্দি না, এটা কিন্তু 1950 অব্দি চলছে। যেমন দলিত অ্যান্ড মুভমেন্টস, যেমন টেম্পল এন্ট্রি মুভমেন্ট, জাস্টিস মুভমেন্ট, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, দলিত মুভমেন্ট। এডুকেশন সোসাইটি বলতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ স্থাপন হয়েছে, হ্যাঁ, যেমন জেইডি বেথুন কলেজের স্কুল স্থাপন করেন। এই ধরনের যে জিনিসগুলো রয়েছে টোটাল, মানে রামমোহন রায় তো মানে সেই একদম 1707 পর থেকেই 1728 থেকে যে সমস্ত ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা এই সমস্ত স্থাপন করার থেকে শুরু করে আমরা একদম স্বাধীনতা এবং স্বাধীনোত্তর পরবর্তী ভারতে যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট একটা পয়েন্ট দিয়েছি। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে যেভাবে ধরুন সতী প্রথা রদ করা হলো, তারপরে বিধবা বিবাহ চালু করা হলো, তারপরে ওই মহিলাদের জন্য একটা আলাদা মেডিকেল কলেজ স্থাপন করা হলো, লেডি রাফরিন কলেজ। এরকম ভাবে যে জিনিসগুলো করা হলো একটা একটা করে, সে সবকিছুই এর মধ্যে রয়ে গেছে, এইটুকুর মধ্যে। এটা কিন্তু এই অবধি না, এটা পুরো 50 অব্দি যতটা চেষ্টা করা হয়েছে দলিত, উইমেন আর যে সমস্ত কুসংস্কার মানা হতো সেগুলো, সের উপরে একটা ক্লাস এটা হবে। তো আমরা এইভাবে পড়াচ্ছি। এবার চলুন আমরা একটু ভিডিওটা পজ করে দিই, তার মধ্যে নেক্সট পয়েন্টগুলো একটু লিখে নিই, দিয়ে আবার আসছি। তো এবার আমরা যেটা আর কি নেক্সট স্টেপে যেটা করবো সেটা হচ্ছে প্রি কংগ্রেস অর্গানাইজেশন কি কি ছিল, রিবেলিয়ন কি কি হয়েছে। যেমন ধরুন প্রি কংগ্রেস অর্গানাইজেশন মানে 1857 থেকে কংগ্রেস স্থাপন অব্দি না, জমিদার রাধাকান্ত দেব থেকে সেই ল্যান্ড হোল্ডার সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ওই সময়গুলো থেকে, যখন থেকে ফরমেশন অফ সোসাইটি কলকাতায় শুরু হলো 1857 আগে থেকে। এবং শুধুমাত্র এটা মনে করার কারণে যে 1857 প্রথম সৈনিক মানে সিপাহী বিদ্রোহ ছিল, তার আগে ছোটখাটো বিভিন্ন জায়গায় সেনারা বিদ্রোহ করেছে। এবার যেমন ধরুন ওয়াহাবি আন্দোলন বা ফরাজি আন্দোলন, সেটাকে আমরা রিফর্ম মুভমেন্টের মধ্যে পড়বো, কারণ সেগুলো ইসলামের শুদ্ধিকরণ বা ওয়েস্টার্ন মানে পশ্চিমী প্রভাবে, যেরকম ভারতীয় মুসলিমরা ইসলামের সঠিক আদর্শ থেকে
ভোটকে গিয়েছিলেন বলে সেই আন্দোলন শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা, যদিও সেটা কিছুটা ক্যারেক্টার ব্রিটিশ বিরোধী ছিল, যেহেতু আমরা ওটা সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে আলোচনা করবো বলে এর মধ্যে আলোচনা করবো না। সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, হ্যাঁ, তারপরে 1855 সময় সাঁওতাল বিদ্রোহ, তো এই ধরনের জিনিসগুলো আমরা এই পার্টে আলোচনা করব। আর কংগ্রেস এস্টাবলিশমেন্টের পরে কংগ্রেস যেভাবে কাজ করতো, কেন সেভাবে কাজ করতো, যেমন পত্র পত্রিকা, লেটার, এই সমস্ত পাঠাতো ব্রিটিশ গভর্নমেন্টকে, এবং ব্রিটিশ গভর্নমেন্টের তারা পুরোপুরি বিরোধিতা করতো না, স্থায়িত্ব চাইতো। কংগ্রেসকে স্থাপন করেছে একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তারপরে তারা ওইভাবেই পত্রপত্রিকা পাঠিয়েও কি কি অ্যাচিভমেন্ট করেছে, তারা জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেছেন। এই ধরনের সেই সময় প্রমিনেন্ট লিডার কি ছিল, সত্যি কি তারা ফেল করেছেন নাকি তারা সত্যি কিছু কাজ করেছেন, এই ধরনের জিনিসগুলো আমরা একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। তারপর আমরা নেক্সট লিখি। তো এবার আমরা স্টেপ হচ্ছে ব্রিটিশদের কাজকর্মগুলো একটু পড়বো। কিরকম ব্রিটিশরা 1857 আগে কিভাবে কাজ করেছে, অর্থাৎ প্রথমে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এসেছিল, তারপর কিভাবে একটা স্থানীয় শক্তিতে পরিণত হলো, তারপর পলিসি অফ অ্যানেক্সেশন মানে সত্ত্ব বিলোপ নীতি, তারপরে কি বলে অধীনতামূলক মিত্রতা নীতি, হ্যাঁ, তারপরে ধরুন রেভিনিউ পলিসি মানে বলতে ওই মহলবাড়ি, তারপরে হচ্ছে রায়তবাড়ি, পার্মানেন্ট সেটেলমেন্ট, এই ধরনের জিনিসগুলো। ওয়ার্স ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মানে ভারতকে রক্ষা করবার জন্য যে সমস্ত আফগান ওয়ার বা তিব্বতের সঙ্গে যুদ্ধ, না এগুলো তিব্বতের সঙ্গে যুদ্ধ তো 57 পরে হয়েছে, তো তার আগে যেগুলো ইন্টারনাল যুদ্ধ বলতে মারাঠাদের সঙ্গে যুদ্ধ, ফ্রেঞ্চদের সঙ্গে যুদ্ধ, এই সমস্ত। তারপরে গভর্নর জেনারেল যারা ছিলেন তারা নিজের টাইমে কি কি কাজ করেছেন, কেউ যেমন কি বলে পলিসি অফ নো অ্যাকশন এরকম রেখেছেন, কেউ আবার পলিসি অফ অ্যাগ্রেশন করেছেন। তারপর বিজনেস পলিসি মানে ওদের দেশের মাল এদেশে আসবে বিনা শুল্কে, আমাদের দেশের মাল গেলে। ডিস্ট্রাকশন অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড কমার্স, কিভাবে তারা ভারতীয় ব্যবসা এবং সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করেছেন, এই ডিটেলসটা আমরা এখানে আলোচনা করব। তারপর ধরুন 1857 পর ব্রিটিশ রুলের মধ্যে কুইন্স প্রোক্লেমেশন, কুইন কিভাবে ক্ষমতা কোম্পানির হাত থেকে নিয়ে নিলেন। তারপরে যেরকম ধরুন মানে এখানে এই সাইডটাতেও আমরা 1784 অ্যাক্ট, 1793, তারপরে ধরুন 1833, 1813 এগুলো আলোচনা করবো। তেমনি এদিকে আবার 1858, তারপরে 1861, 1892, 91, 92, তারপরে হচ্ছে 1909, 1919, এই অ্যাক্টগুলো এই সাইডে আলোচনা করবো। ব্রিটিশ ক্যাপিটাল আরো কিভাবে ভারতে প্রবেশ করলো, হ্যাঁ, রেলওয়েতে, তারপরে হচ্ছে কয়লা খনি, বিদ্যুৎ উৎপাদন অনেক পরে এসেছে অবশ্য, আমি জলবিদ্যুতের কথা বলছি। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সেন্সে যেগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, ব্যাংক, ইন্স্যুরেন্স, সেই সমস্ত জায়গায় ব্রিটিশ ক্যাপিটাল কিভাবে প্রবেশ করেছে। ভাইসরয় অ্যান্ড দেয়ার গুড অ্যান্ড ব্যাড ডিডস, মানে সব ভাইসরয় খারাপ ছিলেন না, কিছু ভালো কাজও করেছেন ভারতের জন্য, আবার অধিকাংশটাই খারাপই ধরা যায়। তো ভাইসরয় অ্যান্ড দেয়ার গুডস অ্যান্ড ব্যাড ডিডস। ইকোনমিক পলিসি কিরকম ছিল, ভারত থেকে কত কোটি কোটি টাকা মানে ভারতের হোম চার্জ বা এই ধরনের অফিসের খরচে ওই তাই নামে পেনশনের নামে বেরিয়ে যেত, তা কত কি ব্যাপার হতো। তাদের সাধারণ ব্রিটিশ সোলজার্সরা ভারতীয়দের লাঠি মানে বুটের আঘাতে মেরে ফেলতো, তখন তাদের বড় বড় কি বলে খুব মহান কাজ করেছো এরকম একটা বাহবা দেওয়া হতো। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো। তারপরে পলিসি টু রুল ইন্ডিয়া, ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা আছে, তারপরে ওয়ার্ল্ড ওয়ার্স অ্যান্ড ইন্ডিয়া, তারপর ডিভাইড অ্যান্ড রুল পলিসি, তারপর ফ্রিডম অফ ইন্ডিয়া, এই ধরনের জিনিসগুলো বেশ সময় সাপেক্ষ। তো দেখুন, এটা আমি বলতে পারবো না যে এটা একদিনে হয়ে যাবে, এটা 3 দিন লাগবে, এ বলা খুব অসুবিধাজনক, কিন্তু হাইলাইটস গুলো বলে দিলাম। এই টপিক গুলো আলোচনা করা হবে, আলোচনা করে কিছু বোর্ডেও লেখা হবে, আর কিছু আপনাকেও যারা আমাদের টাইপিং করে তারা টাইপিং করে যদি দিতে পারে তো সেই অনুযায়ী আপনারা নোটস পেতে থাকবেন। আচ্ছা, তারপরে আমরা আরো আসি। তো এবার 1905 থেকে 17 অব্দি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে কি কি ঘটনা হয়েছিল, এই সময়ের মধ্যে ক্ষুদিরাম, তারপরে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরণ, হ্যাঁ, 1909 ব্রিটিশের মধ্যে আমরা বলি দেবো, তো ছোট করে হয়তো একটু রেফারেন্সও দিয়ে দেবো। তো এইভাবে জিনিসগুলো কি কি হয়েছিল, এই সময় কোন কোন লিডাররা ছিলেন, কংগ্রেসের যেটা স্প্লিট হয়ে গেল সেটা কি কারণে হলো, সেশনে কে বসেছিলেন হেড, এই ধরনের জিনিসগুলো আলোচনা করব। এবং এই জিনিসগুলো
তারপর হচ্ছে গান্ধিয়ান এরা, 1917 সালে চম্পারণ থেকে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করলেন। তো গান্ধিয়ান এরা বলতে তার মধ্যে গান্ধীজি যতগুলো আন্দোলন ছিল, গান্ধীজি যতগুলো চুক্তি সম্পাদন করেছিলেন, গান্ধীজি কোন একটা কংগ্রেস সেশনে তার কি বলে ওটাকে হয়েছিলেন, কি বলে ওটাকে সভাপতি হয়েছিলেন, তারপরে কোন কথার রেসপেক্টে গান্ধীজি বলেছিলেন আই হ্যাভ বার্নড মাই ভোট। তো এই ধরনের জিনিসগুলো, তারপরে গান্ধীজি ফার্স্ট করেছিলেন, হ্যাঁ, তার পুনা ওয়ার্ধা জেল, তারপরে এই ধরনের জিনিসগুলো আমরা ডিটেলস একটু একটু করে আলোচনা করবো 48 অব্দি। যদিও গান্ধীজির ওপরে কোনোদিনই বলার কথা শেষ হবে না, তবে আমাদের পরীক্ষা পার্সপেক্টিভে যতটুকু কমের মধ্যে করা যাবে। তারপর হচ্ছে এক্সট্রিমিস্ট আইডিওলজি যেরকম ছিল, যেমন সুখদেব, রাজগুরু, ভগৎ সিং, যদিও তারা শেষ পর্যন্ত লিখেছিলেন, যাই হোক সেটা ব্যাপারে আমরা তখন ডিটেলস আলোচনা করবো। যদিও তারা এক্সট্রিম পর্যায়ে বিশ্বাস করতেন না, কিন্তু তাদের বক্তব্য ছিল হ্যাঁ যে আমরা এই কি বলে কালা কানে যাতে আওয়াজ পৌঁছায় তার জন্য আমরা এগুলো করছি, এরকম ব্যাপার। তার কংগ্রেস এন্ড ভেরিয়াস লিডার্স বলতে জওহরলাল নেহেরু, তার পিতা মতিলাল নেহেরু, তারপরে তারপরে সুভাষচন্দ্র বসু, বা আগেকার যেগুলো বাংলার লিডাররা ছিলেন, বা তিলক ছিলেন 1917 সময়, বা তার আগেকার কংগ্রেস সেশনস অ্যান্ড রেজলিউশনস, কোন সেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব নেওয়া হলো, কোন সেশনে হিউম্যান রাইটস কি বলে ফান্ডামেন্টাল রাইটস এর প্রস্তাব নেওয়া হলো, কোন সেশনে প্ল্যানিং কমিশন গঠন করা হলো, এই ধরনের বিভিন্ন সেশন আর তার ডিটেলস যেগুলো আছে নেওয়া হয় সেগুলো আলোচনা করা আছে। ACSSIO NS, এটা ছোট্ট দেখে মনে হবে আর মনে হচ্ছে তা না, এটা একটা N। তারপর হচ্ছে কংগ্রেস অ্যান্ড সোশ্যালিজম, কংগ্রেসের লিডাররা সোশ্যালিস্ট রাশিয়ার প্রতি কিভাবে আকৃষ্ট হলেন, কেন সোশ্যালিজমকে মেনে খুব বেশি করে আর কি ধোঁয়া দেওয়া হলো আর কি বাংলা ভাষায়। তারপরে ইলেকশন অ্যান্ড কংগ্রেস, 1937 ইলেকশন হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী, যেগুলো রয়েছে আর কি। তারপরে যে ব্রিটিশদের যে সমস্ত, অবশ্য আমরা ব্রিটিশদের মধ্যে তখন পড়েই নেবো, যেটা লিথগোর টাইমে, হ্যাঁ, বা ক্রিপ্স মিশন, ক্রিপ্স প্রস্তাব, বা এই যেগুলো এসেছিল রিবেলিয়ানের মধ্যে আমরা পড়ে নেবো, যেগুলো ওই যে কি বলে জাহাজের বিদ্রোহ, নৌবাহিনীর বিদ্রোহ, বা এই সমস্ত সেগুলো সব আমরা বিদ্রোহের আন্ডারে পড়ে নেবো। হ্যাঁ, তো 1917 হলো, 48 হলো, তাই এর মধ্যে যে ছোট ছোট আরো জিনিসগুলো রয়েছে হয়তো সবকিছু বলা হলো না, কিন্তু আমরা আশা করছি আরো এর মধ্যে দিয়ে বলবো। তারপর আমরা নেক্সট পজিশনটা যাই। তো আর লাস্ট ফেজ যেটা আছে মুসলিম পলিটিক্স, তার আন্ডার ফাউন্ডেশন অফ মুসলিম লীগ থেকে শুরু করছি। যদিও মানে 1875 যেটা হয়েছিল কি বলে আলিগড় মুভমেন্ট, তখন থেকে মুসলিম পলিটিক্স বা সিপাহী বিদ্রোহের পর থেকে মুসলিম পলিটিক্স ব্যাপারটা খুব বড় সড়ো হয়ে শুরু হয়। তো যাই হোক, এই মুসলিম পলিটিক্স আমরা মুসলিম লীগের স্থাপন থেকে শুরু করব। আচ্ছা, তারপরে কংগ্রেস মুসলিম লীগ ট্রিটি, যেটা ওই 1916 সালে লখনৌ চুক্তি, তারপরে জিন্নার 14 পয়েন্ট ডিমান্ড, তারপর পাকিস্তান প্রস্তাব, চৌধুরী রহমত আলী বা এই সমস্ত যারা ছিলেন, ইলেকশন ডিব্যাকল, যেখানে 1937 ভোটে পাকিস্তান মানে মুসলিম লীগ খুবই দুর্দান্তভাবে হেরে যায়। তারপরে ডাইরেক্ট অ্যাকশন ডে, যেখানে হিন্দুরা মুসলিমদের আর মুসলিমরা হিন্দুদের প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিল একে অপরকে দেখে, এবং কলকাতার রাস্তার রং সত্যি কালো নয়, তখন সেদিন লাল হয়ে গেছিল। পার্টিশন অফ ইন্ডিয়া, যেটা মুসলিম লীগের একটা সব থেকে বড় কৃতিত্ব। আচ্ছা, আর শুধু হ্যাঁ, তারপর হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, বা সেই সময় যায় যে সমস্ত এগ্রিকালচার রিফর্মস এর জন্য বিদ্রোহ বা যাই ডিমান্ড সরকার কিছু মেনে নিয়েছিলেন, ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট যাতে না হয়। তারপর ধরুন অ্যাডভেন্ট অফ কমিউনিজম, ভারতে কমিউনিজম কিভাবে এসেছিল এবং সেটাকে রোধ করবার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন রকম মামলা দিয়ে কমিউনিস্ট লিডারদের একদম পর্যদস্ত করতে চাই। এই সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করবো একটু একটু করে, হয়তো সবটা করবো না, মানে পুরো ডিটেলস আমরা যাবো না, আমরা আমাদের পরীক্ষা হিসাবে যতটুকু লাগবে তাও এরকম ভাবে করবো। কিন্তু কতদিন লাগবে, কিভাবে হবে আমরা জানি না, আমরা চেষ্টা করবো এইভাবে ক্লাসগুলো দিতে, এই টপিকগুলো কমপ্লিট করতে। আশা করছি মডার্ন ইন্ডিয়াটাও কভার হয়ে যাবে, যেরকম ভাবে মিডাইভাল ইন্ডিয়া হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আর যদি কোনো পরামর্শ সাজেশন থাকে আপনি আমাকে জানাতে পারেন, লিখে নেবেন নিজেরা।